আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসার আশ্রয় গল্পের 2 নাম্বার পার্ট। তো যারা এখনো প্রথম পার্ট দেখেননি তারা দেখে আসতে পারেন। তো চলুন এবার বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। মাশাআল্লাহ, আমার ভাবি তো সেই সুন্দর, একেবারে পরীদের মতো। অচেনা কিশোরী মেয়েটার মুখে এমন প্রশংসা শুনে কিছুটা লজ্জা পেল আদ্রিজা। রায়ার পানে তাকিয়ে বলল, তুমি তো তার থেকেও বেশি সুন্দর, ঠিক যেন একটা অ্যাঞ্জেল। তা তোমার নাম কি গো? এতক্ষণে ভাবিকে কথা বলতে দেখে উৎফুল্ল হয়ে বলল রায়া, হি হি, তা তো আমি জানি, আমার ভাইয়া সবসময় বলে, কিন্তু তুমি এখনো আমার নামই জানো না ভাবি। আমার ভাইয়া বলেনি বুঝি যে তার একটা ছোট বোন আছে আর তার নাম মেঘবতী রায়া? ভাবি নাম জানে না ভাবতেই মুখটা কালো করে নিল রায়া। মুখে আধার নিয়ে ফিরে তাকালো ভাইয়ের পানে, হয়তো চোখের দ্বারা ভাইয়ের কাছে অভিযোগ করলো যে তুমি এখনো ভাবিকে আমার কথা বলনি। রায়াকে দরজার দিকে তাকাতে দেখে আদ্রিজা উৎসুক হয়ে সেদিক পানে তাকালো। দরজার সামনে হবু স্বামীকে দাঁড়িয়ে থাকতে দেখে তড়িৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে নিল। বুকের ভেতর হঠাৎ করে কেমন কম্পন শুরু হলো। রুদ্ধ এতক্ষণ দরজার বাইরে দাঁড়িয়ে বোন আর হবু স্ত্রীর কথোপকথন শুনতে ব্যস্ত ছিল। আদ্রিজাকে তার পানে তাকাতে দেখে সোজা হয়ে দাঁড়ালো, 2 পা এগিয়ে ভেতরে দাঁড়ালো, বোনের উদ্দেশ্যে বলল, ভাবি পছন্দ হয়েছে আমার বার্থডের? ভাইয়ের প্রশ্ন কর্ণপাত করতে রায় পুনরায় মুখে হাসি ফুটিয়ে 2 হাত প্রসারিত করে দেখিয়ে বলল, এতখানিক পছন্দ হয়েছে ভাইয়া, কিন্তু শুধু সুন্দর হলেই হবে না, তাকে বলে দিবা আমি তার একমাত্র ননদ, তাই আমাকে যেন এত এত আদর করে। জবাব পেয়ে রুদ্ধ হবু বউয়ের পানে দৃষ্টি নিক্ষেপ করে বোনকে বলল, ঠিক আছে, তাহলে এখন একটু বাইরে গিয়ে ছোট ভাইয়ের পাশে বস, আমি ভাবিকে সাথে নিয়ে আসছি। ভাইয়ের কথা মতো রায়া রুম থেকে বেরিয়ে নাসিমের কাছে চলে গেল। রায়া যেতেই আদ্রিজা আরো কিছুটা ভীতসন্তুষ্ট হয়ে দাঁড়ালো। তা দেখে রুদ্ধ নিজের জায়গায় স্থির থেকে বলল, যে পুরুষ কাল বাদে পরশু আপনার স্বামী হতে চলেছে, তাকে দেখে এত ভয় পেতে নেই আদ্রিজা, ভরসা রাখতে পারেন। যাই হোক, আপনাকে এখন আমাদের সাথে একটু যেতে হবে, কিছু কেনাকাটা আছে। আদ্রিজা শুকনো ঢুক গিলল। এতক্ষণ সে ভয় পায়নি, তবে অস্বস্তি বোধ করেছিল অনেক। কোনো পুরুষের সম্মুখে আসলেই তার জানি কেমন অনুভূতি হয়, কারো চোখে চোখ রেখে কথা বলার মতো সাহস হয় না। কিন্তু লোকটা মাত্র কি বলল, কোথায় নিয়ে যাবে তাকে, এখন কি বলবে সে? অধর কোণে চেপে কিছু সময় নীরব থেকে আমতা আমতা করে বলার চেষ্টা করলো, দুঃখিত, যা কেনার আপনিই কিনে নিন, আমি কোথাও যাব না। জবাব পেয়ে রুদ্ধ এগিয়ে ঠিক মেয়েটার সম্মুখে দাঁড়িয়ে আকস্মিক বলে উঠল, আমাকে ক্ষমা করবেন আদ্রিজা। ক্ষমা কেন চাইছে এটা বুঝতে পারার আগেই রুদ্ধ মেয়েটার শরীরে জড়ানো ওড়নাটা একটা প্রান্ত ধরে মেয়েটার মাথার উপরে সুন্দর করে জড়িয়ে দিল। মেয়েটার একটা হাত নিজের হাতের আজলাই নিয়ে রুম থেকে বের হতে শুরু করলো। এমন ঘটনায় আদ্রিজা আশ্চর্য আর অস্থিরতায় মূর্ছা গেল। পেছন পেছন চলতে চলতে শুধু চোখ রাখলো তার হাত ধরা পুরুষটার হাতখানার দিকে। আদ্রিজাকে এভাবে নিয়ে আসায় সবাই অবাক হয়ে সেদিকে তাকালো। রুদ্ধ সোজা বেরিয়ে এসে নিজের গাড়ির কাছে এসে মেয়েটাকে দরজা খুলে ব্যাক সিটে বসিয়ে দিল। মেয়েটা কিছু বলার পূর্বেই রুদ্ধ আদ্রিজার থেকে সরে এসে বসলো। তারপর বলল, ভাববেন না অধিকার ফলাচ্ছি, যদিও কালকের পর থেকে আপনার প্রতি আমার সম্পূর্ণ অধিকার থাকবে, কিন্তু আমার ইচ্ছা ছিল বিয়ের সব কেনাকাটা বউয়ের সঙ্গে মিলেই করব, তাই আপনাকে সাথে নিতে চাইছি, চিন্তা করবেন না, আম্মু আসবে আর মেঘ আছে সাথে। কথা শেষ করে আরো দূরে সরে দাঁড়ালো। ভেতর থেকে রায়া, নাসিম আর আরাফ সাহেব ছুটে এলেন। ওনারা এসে দাঁড়াতেই রুদ্ধ ভরসা দিয়ে শ্বশুরমশাইয়ের উদ্দেশ্যে বললেন, চিন্তা করবেন না আঙ্কেল, আমি ওনাকে সহি সালামতে বাড়ি পৌঁছে দিয়ে যাব, ওনার যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখবো। আরাফ সাহেব কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালেন মেয়ে জামাইয়ের প্রতি। রুদ্ধ বোনকে কাছে ডেকে বলে উঠল, শোন বাট, ভাবির পাশাপাশি থাকবি সর্বদা, হাত ভুলেও ছাড়বি না, আর পাখির মতো কিচিরমিচির করে ভাবির মন ভালো রাখবি। আসলে আমাদের এখনো বিয়ে হয়নি, তাই তো তোর ভাবি আমার সাথে অস্বস্তি অনুভব করে, বুঝেছিস ভাইয়ের কথা? রায়া বলল, ভাইয়া, বুঝেছি সব, তোমাকে আর চিন্তাই করতে হবে না। বলেই দৌড়ে গিয়ে ভাবির পাশে বসে পড়লো। পাশে কারো বসার শব্দ পেয়ে আদ্রিজা নিজেকে ধাতস্থ করলো। এতক্ষণ নিজের হাতের পানেই তাকিয়েছিল, নিজের মাঝে কেমন অনুভূতি হচ্ছে তা নিজেই ঠাড় করতে ব্যর্থ হলো। অস্থিরতায় জড়সড় হয়ে সিটের সাথে মিশে বসে রইল। রায়া ভাইয়ের কথা রাখতে বকবক শুরু করলেও সেদিকে আদ্রিজা ধ্যান দিল কিনা বোঝা গেল না। রুদ্ধ আরাফ সাহেবকে বিদায় জানিয়ে নাসিমকে নিয়ে গাড়ির দিকে আগালো। নাসিমের চোখে মুখে বিস্ময়ের ছড়াছড়ি। রুদ্ধ হয়তো তার কারণ বুঝলো, তাই ছোট করে নির্দেশ স্বরূপ বলল, নিজেকে স্বাভাবিক করে চুপচাপ গাড়িতে চড়ে বস, একটা কথাও যেন মুখ থেকে বের না হয়। নাসিম নিজেকে ধাতস্থ করতে সক্ষম হলো কিনা কে জানে, তবে ভাইয়ের কথা মতো গাড়িতে চড়ে বসলো। রুদ্ধ উঠে বসতেই গাড়ি স্টার্ট দিল নাসিম, ছুটলো মার্কেটের উদ্দেশ্যে। আর রুদ্ধ ফোন বের করে নিজের মাকে কল লাগালো। হয়তো সংবাদ দিতে চাইছে যে ওনার বৌমাও এসেছে, এখন তিনিও যেন দ্রুত চলে আসেন। আর এদিকে গাড়িখানা এসে থামলো ঢাকার সবচেয়ে বড় শপিং মল যমুনা ফিউচার পার্কের সম্মুখে। নাসিম আর রুদ্ধ দুজনেই গাড়ি থেকে নেমে দাঁড়ালো নিচে। মানুষের সমাগম বেশ অনেক। আদ্রিজাকে তখনও চুপচাপ গাড়িতে বসে থাকতে দেখে রুদ্ধ চোখের ইশারায় বোনকে কিছু বুঝাতে রে আদ্রিজার হাত টেনে ধরে বলল, ও ভাবি বসে আছো কেন, চলো বাইরে। হবু ননদের ডাক পেয়ে আদ্রিজার ভাবনাচ্ছেদ ঘটলো। কি ভাবনা এতক্ষণ মত্ত ছিল কে জানে। নিজেকে ধাতস্থ করে ওড়নাটা দিয়ে নিজেকে সুন্দর করে ঢেকে নিল।
নিল। এই 3 বছরে কখনো হিজাব আর নিকাব ছাড়া বের হয়নি, তাই আজ আরো অস্বস্তি লাগছে। বারবার যেন মন বলছে তোকে কেউ দেখলে একটু কটু কথা বলবে, তোকে নিয়ে উপহাস করবে, বের হোস না গাড়ি থেকে। আদ্রিজা নিজের হাত দুটো মুষ্টিময় করে নিয়ে চোখ মুজে জুড়ে জুড়ে শ্বাস ছাড়লো। শুকনো ঢুক গিলে গাড়ির বাহিরে পা রাখলো, তবে মাথা উঁচিয়ে দেখালো না আশেপাশে কে আছে বা নেই। তা দেখে রুদ্র ফের বোনকে ইশারা করতে রায় এসে হবু ভাবির হাতখানা নিজের দুহাতে জড়িয়ে ধরে আদ্রিজার গা ঘেঁষে দাঁড়ালো। এতে কি আদ্রিজার ভয় কিছুটা লাঘব হলো? তবে চোখ উচালো না। রুদ্র বোনকে আগে এগিয়ে যেতে বলে নিজে নাসিমকে সঙ্গে নিয়ে পিছু পিছু আগালো। শপিং মলে ঢুকে একটা ফুড কোর্টে ঢুকে সবাইকে নিয়ে বসে নিজের মায়ের অপেক্ষা করতে লাগলো। মায়ের আসাতে একটু দেরি হওয়াতে রুদ্র উঠে গিয়ে ফোনের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ কাজের তদারকি শুরু করলো। নূরজাহান বেগম শপিং মলে এসে পৌঁছালো আরো প্রায় 20 মিনিট পর। সাথে এনেছেন ননদের একমাত্র মেয়ে ঈশানীকে। ননদকে বলার পরও তিনি আসেননি। নূরজাহান বেগম এতেও জোর করেননি। এসে মেয়ে আর হবু পুত্রবধূকে পাশাপাশি বসে থাকতে দেখে তাদের কাছে এগিয়ে গেলেন, বসলেন মেয়ের সামনে। চোখ পড়ল বৌমার খোলা সুন্দর মুখখানার পানে। নূরজাহান বেগমের স্মরণ হলো কিছুদিন আগের এক ঘটনা। তিনি এক কাজে বেরিয়েছিলেন, দুপুর নাগাদ নিজেদের গাড়ির জন্য অপেক্ষা করছিলেন একটা বাস স্টপে দাঁড়িয়ে। লোকজন খুব একটা ছিল না, শুধু এক মধ্যবয়স্ক লোক আর এক মেয়ে। মেয়েটা ছিল আদ্রিজা। সে সেদিন পুরো আবৃত ছিল বুরকা আর নেকাবে। নিজের বাবার গা ঘেঁষে দাঁড়িয়েছিল নিচের দিকে তাকিয়ে। একটাবার মেয়েটাকে আশেপাশে তাকাতে দেখেননি নূরজাহান বেগম। একটু অবাক হয়েছিলেন এতে। হঠাৎ বোধহয় আদ্রিজার তৃষ্ণা পেয়েছিল, তাই বাবার থেকে পানি বোতল নিয়ে নেকাব তুলে পানি পান করেছিল। তখন ওই মুখখানা প্রথম দেখেছিলেন নূরজাহান বেগম। প্রথম দেখাতেই মেয়েটাকে মনে ধরেছিল। বড় ছেলে বিয়ে করবে না, তাই ছোট ছেলের জন্য তখন ওই বিয়ের কথা ভেবেছিলেন তিনি। আদ্রিজার বাবার সাথে পরিচিত হয়ে নাম্বার সংগ্রহ করে রেখেছিলেন। সেই সুবাদে পরবর্তীতে মেয়েটাকে দেখতে গিয়েছিলেন। সেদিন মেয়েটার অমন আচরণ বুঝতে না পারলেও আজ বুঝতে পারে, এমন নিষ্পাপ মেয়েটার সাথে এমন এক জঘন্য ঘটনা ঘটার প্রয়োজন ছিল বুঝি। হঠাৎ কেউ বলল, হাই ভাবি, আমি তোমার আরেকটা ননদ, কেমন আছো? ঈশানীর প্রশ্ন শুনে ঘুর কাটে নূরজাহান বেগমের। কারো প্রশ্ন শুনে আদ্রিজা মাথা তুলে তাকালো। দেখে মনে হলো মেয়েটা তার সমবয়সী বা কিছুটা বড় হবে, তাই হালকা হাসার চেষ্টা করে জবাবে বলল, ভালো আপু, আপনি কেমন আছেন? ঈশানী বলল, ভালো ভাবি, তবে এত ফর্মালিটির প্রয়োজন নেই, তুমি বা তুই করে বলতে পারো। আর তুই আমাকে রেখে ভাইয়ের সাথে একাই কেন চলে এসেছিস? স্বার্থপর মেয়ে কোথাকার। শেষের কথাগুলো রায়ের উদ্দেশ্যে রাগ দেখিয়ে বলল ঈশানী। এসব রায়া আমলে নিল না। বিজয়ের হাসি হেসে বলল, কারণ ভাবিকে আমি আগে দেখতে চেয়েছিলাম, তাই তোমাকে বলিনি। ঈশানী শুধু মুখ বাঁকালো, তবে কোনো কথা বলল না। আদ্রিজা শাশুড়িকে দেখে নম্রস্বরে সালাম জানালো। নূরজাহান বেগম সালামের প্রত্যুত্তর দিয়ে আদ্রিজার সাথে টুকটাক কথা বলল। তখন ওই সেখানে রুদ্র এসে হাজির হলো। মা এসে যাওয়ায় সবাইকে নিয়ে শপিং এর উদ্দেশ্যে এসে দোকানে গেল। আদ্রিজা নিশ্চুপ থাকলেও বাকি মেয়েদের শুরু হলো কেনাকাটার তোড়জোড়। একে একে দোকানঘাট ঘেটে ঘেটে দেখা শুরু করলো। আদ্রিজাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে রুদ্র পাশে গিয়ে এক হাত সমান দূরত্ব রেখে দাঁড়ালো। সম্মুখে চোখ রেখে বলল, এভাবে চুপচাপ দাঁড়িয়েছেন কেন আদ্রিজা? কিছু পছন্দ করুন। আচ্ছা এটা বলুন, বিয়েতে কি পড়তে চান? আদ্রিজার কেন জানি একটাবার চোখ উঁচিয়ে পুরুষটাকে এক পলক দেখতে ইচ্ছে হলো, তবে চোখ উচালো না। যদি লোকটার চোখে চোখ পড়ে যায় এই ভয়ে। নতমস্তকে ছোট করে জবাব দিল, আপনার যা ভালো লাগে নিন, আমার কোনো ইচ্ছে নেই। জবাব পেয়ে রুদ্র চোখ ঘুরিয়ে হবু স্ত্রীর মুখপানে তাকিয়ে রইল। হতাশার শ্বাস ফেলে বলল, এখন থেকে নিজের ইচ্ছেতে চলতে শিখুন আদ্রিজা। ইচ্ছে হবে আপনার, কিন্তু পূরণ করার দায়িত্ব এই বান্দার। এখন চলুন, কি পড়তে চান? আদ্রিজা বলল, শাড়ি। এবার তৎক্ষণাৎ ছোট এক শব্দের জবাব পেয়ে রুদ্রর মুখখানা খুশির ছাপ দেখা দিল। মাকে বলে শখানেক শাড়ি খুঁজে এনে সেখান থেকে একটা টকটকে লাল ভারী বেনারসি ক্রয় করলো রুদ্র। হলুদ থেকে শুরু করে প্রতিটি ফাংশনের জন্য যা যা কিছু প্রয়োজন সব নিজ পছন্দে ক্রয় করলো। ঈশানী আর রায়া আসায় তারাও তাদের জন্য শপিং করতে শুরু করলো। ঈশানী বিয়েতে পরার জন্য একটা শাড়ি পছন্দ করতেই তা দেখে রায়া ভাইয়ের কাছে ছুটে এলো। এখন যে তারও শাড়ি পরতে ইচ্ছে করছে, কিন্তু শাড়ি তো কখনো সে পরেইনি। ভেবেই মুখটাই আধার ভর করলো। ভাইয়ের নিকটে সে মুখ ভেটকিয়ে বলল, দেখো না ভাইয়া, আপু একটা শাড়ি কিনেছে, এখন তো আমারও শাড়ি পরতে ইচ্ছে করছে। এই মেয়ে কি এখানে শাড়ি জমিয়েছে? আপু যা করবে তাই করার চেষ্টা করবে, পাগল একটা। রুদ্র বোনের উদ্দেশ্যে বোঝানোর স্বরে বলল, শাড়ি পরতে চাইলে একটা জায়গায় 5টা কিনে দিব আমার বার্ডকে, কিন্তু সে কি শাড়ি সামলাতে পারবে? তার থেকে বরং আমার প্রিন্সেসের জন্য প্রিন্সেস গাউন, সবার থেকে আমার বোনকে সুন্দর দেখাবে, ঠিক যেন একটা বারবি ডলের মতো। এটা কেমন হয়? ভাইয়ের কথা শুনতে হাসি ফুটলো রায়ের মুখে। ভাইয়ের হাত ধরে নিয়ে গেল গাউন কিনতে। বোনের আবদার মেটাতে বোনকে নিজের পছন্দসই পোশাক কিনে দিল। শুধুমাত্র এই কজনের জন্য শপিং করতেই দুপুর গড়ালো। রুদ্র সবাইকে নিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে আগে লাঞ্চ করে নিল। সাথে 3 জন মেয়ে থাকায় আদ্রিজা এখন অনেকটা স্বাভাবিক আছে, যদিও এখনো সে নিশ্চুপ। লাঞ্চ শেষ হতেই নূরজাহান বেগম বৌমার জন্য গহনা কিনতে সবাইকে নিয়ে গয়নার দোকানে ছুটলো। নূরজাহান বেগম নিজের পছন্দ মতো অনেক গহনা ক্রয় করলো, যেন বৌমাকে গয়না দিয়েই মুড়িয়ে রাখতে চাই। কেনাকাটা শেষ হতেই সবাই বাড়ি যাওয়ার জন্য তাড়া দিল। রায়া তো ভাবিকে ছেড়ে যেতেই চাইলো না। রুদ্ধ বোনকে বুঝিয়ে গাড়িতে উঠিয়ে দিল। এতক্ষণ মেয়ের সাথে ঘুরে ঘুরে নাসিমের পা ধরে গেল, তাই নাসিম রুদ্ধর উদ্দেশ্যে বলে উঠল, ভাই আপনি একাই যান, ভাবিকে রেখে আসতে।
আমি আন্টিদের সাথে যাচ্ছি, আমার পা আরাম চাইছে। রুদ্ধ বুঝলো, তাই আর জোর করলো না। সবাই যেতে নিজের গাড়ির দিকে এগিয়ে গেল। আদ্রিজার পানে তাকিয়ে বলল, গাড়িতে উঠুন আদ্রিজা, আমার পাশে বসতে সমস্যা হলে ভেতরে বসুন। আদ্রিজা কথাবিহীন গাড়ির ফ্রন্ট সিটে উঠে বসলো। তা দেখে রুদ্ধ ঠোঁট বাঁকালো। নিজেও ড্রাইভিং সিটে বসে গাড়ি ছুটালো আদ্রিজাদের বাড়ির উদ্দেশ্যে। বিকেলের দিকে অনেকটা যানজট থাকায় প্রায় 45 মিনিটের মাথায় আদ্রিজার বাড়ির সামনে এসে থামলো রুদ্ধর গাড়িখানা। আদ্রিজা গাড়ি থেকে নেমে একপাশে দাঁড়ালো নিশ্চুপ হয়ে। রুদ্ধ নেমে ডিকির ভেতর থেকে জিনিসগুলো নামাতে লাগলো। তখন ওই পথ দিয়ে দুটো মহিলা যাচ্ছিল। হঠাৎ তাদের চোখ পড়লো আদ্রিজার উপর। পরন্ত বিকেলে একটা ছেলের গাড়ির কাছে একাকি দাঁড়িয়ে। তাদের মধ্যে এক মহিলা থেমে দাঁড়িয়ে তীক্ষ্ণ স্বরে তাকিয়ে কটাক্ষের স্বরে বলে উঠল, এই মেয়ের ভয় লজ্জা নেই নাকি? এই যে নেকাব ছাড়া বাড়ির বাইরে বেরিয়েছে, পাশে তো একটা ছেলেও আছে দেখছি। আর হে রে আরু, নিজেকে একটু ঢেকে চলতে পারিস না নাকি আবার এই সুন্দর চেহারা দেখিয়ে নিজেকে কলঙ্কিত করার ইচ্ছে আছে? মহিলাটির কথা শুনে আদ্রিজার আঁখি দুটো টলমল করে উঠল। রুদ্ধর কানে কথাগুলো পৌঁছাতেই তার হাত থেমে গেল। গাড়ি থেকে সরে এসে শান্ত স্বরে তাকালো মহিলাটির পানে। শান্ত স্বরেই বলে উঠল, সে তো আপনিও নিজেকে একটু ঢেকে ঢুকে চলতে পারেন না আন্টি? কে বলতে পারে খারাপ কিছু আপনার সাথেও ঘটে গেল? কারণ জানোয়ারেরা তো আর বয়স দেখে হামলা করে না। রুদ্ধর কথায় মহিলার মুখখানা থমথমে হয়ে গেল। সম্মুখে এমপিকে দেখতে পেয়ে চিনতে পেরে জবাব দেওয়ার সাহস করলো না। কি বা বলবে, নিজেও তো সাধারণের বেশে ঘুরে বেড়াচ্ছে। রুদ্ধকে কিছু বলতে না পারলেও আদ্রিজার উদ্দেশ্যে বলে উঠল, হে রে আরু, এই নেতা তোর কি হয়? মনে হচ্ছে তোর সাথে অনেক ভাব। না হলে? রুদ্ধ বলল, আপাতত ওনার হবু স্বামী হই, তবে পরশুদিন থেকে সম্পূর্ণরূপে ওনার নামের সঙ্গে নিজেকে যুক্ত করতে চাইছি। আমার পক্ষ থেকে নিমন্ত্রণ রইল, চলে আসবেন বিয়ে খেতে আন্টি। মহিলাটির বলার মাঝেই বাধা দিয়ে কথাগুলো বলে উঠল রুদ্ধ। এই এমপি আদ্রিজাকে বিয়ে করবে শুনে যেন মাথা ঘুরে উঠল মহিলা দুজনের। তারা একটু আড্ডু শুনে এসেছে আদ্রিজার বিয়ে হতে চলেছে, তবে কার সাথে এটা শুনেনি। মহিলা দুটো আর কথা না বাড়িয়ে সেখান থেকে কেটে পড়ল। রুদ্ধ তখনও শান্ত চোখে তাকিয়ে মহিলা দুটোকে যেতে দেখে ঘুরে তাকাতেই দেখলো আদ্রিজা তার পানে তাকিয়ে আছে টলমল দৃষ্টিতে। চোখের তারায় যেন কৃতজ্ঞতা আর শ্রদ্ধারা খেলা করছে। ওই চোখের ভাষার উদ্ধার বুঝতে অসুবিধা হলো না। সে হেঁটে গিয়ে গাড়ি থেকে ব্যাগগুলো এনে আদ্রিজার হাতে ধরিয়ে দিল। মেয়েটা তখনও তাকিয়ে। রুদ্ধ সেই দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে শান্ত গভীর স্বরে বলল, আপনার দৃষ্টিতে কৃতজ্ঞতা আর সম্মানের ঊর্ধ্বে আমার জন্য একদিন ভালোবাসা দেখতে চাই। ততদিন আমি অপেক্ষা করে নিব। আপাতত নিশ্চিন্তে ভেতরে যান আদ্রিজা, বাকি সব আমার উপরে ছেড়ে দিন। ভালোবাসা, যেখানে নিজের প্রতি ভালোবাসা নেই, ঘৃণা হয় নিজেকে, সেখানে অন্যকে ভালোবাসা কি এতই সহজ? এতক্ষণ তাকিয়ে থাকলেও আর সম্ভব হলো না। আদ্রিজার মাথাটা পুনরায় নিচু করে নিল, ব্যাগগুলো শক্ত করে আঁকড়ে ধরলো, ঘুরে পা বাড়ালো ভেতরে যাওয়ার জন্য। রুদ্ধ সেদিকে দৃষ্টি ফেলে তাকিয়ে রইল নির্বিশেষ। মেয়েটা যখন সদর দরজার কাছাকাছি তখন ওই রুদ্ধ পুনরায় পেছন থেকে কিছুটা উচ্চস্বরে বলে উঠল, সব খারাপকে দূরে সরিয়ে আমার জন্য সুন্দর করে বউ সেজে অপেক্ষা করবেন আদ্রিজা। এই এমপি সাহেব আসবে আপনাকে তার সাথে করে নিয়ে যাওয়ার জন্য, শুধু আরেকটু সময়ের অপেক্ষা মাত্র। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। আর গল্পটি কেমন লাগছে জানাবেন, যদি ভালো না লাগে তাহলে বলে দিবেন, আর কন্টিনিউ করব না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।